আসসালামু আলাইকুম। 2015-16 শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তোমাদের ইতিমধ্যে আমি এই নিউটন প্রোটন স্ক্যাটারিংয়ের এই পার্শিয়াল ওয়েভ অ্যানালাইসিস এই সম্পর্কে আমি কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আরেকটা ক্লাস নেব এই নিউটন প্রোটন স্ক্যাটারিংয়ের উপরেই, সেটা হলো ইফেক্টিভ রেঞ্জ থিওরি। তাহলে আমি টপিক্সের নামটা লিখি, ইফেক্টিভ রেঞ্জ থিওরি অফ নিউটন প্রোটন স্ক্যাটারিং। অফ নিউটন প্রোটন স্ক্যাটারিং, মুছে দিলাম, অফ নিউটন প্রোটন স্ক্যাটারিং। তাহলে আমরা আজকে পড়ব ইফেক্টিভ রেঞ্জ থিওরি অফ নিউটন প্রোটন স্ক্যাটারিং। দেখো, আমরা এই পার্শিয়াল ওয়েভ অ্যানালাইসিস যখন পড়ছি, ঠিক আছে, এস ওয়েভ স্ক্যাটারিংয়ের ক্ষেত্রে, তখন কিছু জিনিস আমরা অ্যাজাম্পশন করে নিয়েছিলাম। তোমাদের মনে আছে কিনা যে টোটাল এনার্জি ই টেন্ডস টু জিরো, অর্থাৎ এই নিউটন বিমের যে এনার্জি হবে সেই টোটাল এনার্জি টেন্ডস টু জিরো বলছিলাম আমরা, ঠিক আছে, যে শূন্যের কাছাকাছি বলছিলাম আমরা। এখন যদি কোনো কারণে সেই জিরো লিমিটটাকে যদি আমরা এক্সিড করে যাই, আমরা যে টেন্ডস টু জিরো যদি না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে দুইটা প্রবলেম ফেস করতে হয়। তাহলে আমরা কী বলছি, যে হোয়েন দ্য ইনসিডেন্ট নিউটন এনার্জি গোজ বিয়ন্ড দ্য জিরো লিমিট, তার মানে কি, যে নিউটন বিমটা যাবে আমাদের, সেই নিউটন বিমের এনার্জিটা যদি আমাদের কি হয়, যদি জিরো লিমিটকে বিয়ন্ড করে, জিরো লিমিটকে মানে কি এক্সিড করে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, দুইটা প্রবলেম এখানে অ্যারাইজ করতে পারে। সেই প্রবলেম দুটোর কথা আগে আমি বলি, কী কী প্রবলেম অ্যারাইজ করতে পারে। নাম্বার ওয়ান হলো, দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাইছিলাম যে এফ থিটা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড যখন হোয়েন ই টেন্ডস টু জিরো, ঠিক আছে, এটা সমান কী লিখছিলাম আমরা, যে লিমিট কে টেন্ডস টু জিরো ডেল্টা নট বাই কে ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখছিলাম আমরা, ডেল্টা নট বাই কে সমান মাইনাস এ লিখছিলাম। তোমাদের নিশ্চয় মনে আছে, এটা আমি গত ক্লাসে বলেছি এই বিষয়টা, যে এই যে লিমিটটা আমরা ব্যবহার করছিলাম তার জন্য, যে এনার্জি যখন টেন্ডস টু জিরো হবে, অর্থাৎ এই এনার্জির মানটা যখন শূন্যের কাছাকাছি হবে, তখন আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা করছিলাম আমরা। বাট হোয়েন দ্য এনার্জি লিমিট বিয়ন্ডস দ্য জিরো লিমিট, দেন এটা কি অ্যাপ্লিকেবল হবে? ইজ ইট অ্যাপ্লিকেবল? না, তাহলে ইট ইজ নট অ্যাপ্লিকেবল। অ্যান্ড দ্য স্ক্যাটারিং লেংথ অ্যালোন ক্যানট ডিটারমাইন দ্য ক্রস সেকশন। তার মানে আমরা যে স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমা নির্ণয় করছিলাম কী দিয়ে, এর মাধ্যমে। তোমাদের মনে আছে সিগমা সমান 4 π a² ছিল আমাদের। তাহলে এ একটা প্রবলেম। তাহলে আমি কি বললাম, যে দুইটা প্রবলেমের একটা বললাম কি আমরা, যে এই লিমিটেশন, এই লিমিটটা আমরা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এফ থিটা সমান এ লিখতে পারবো না আমরা, ঠিক আছে। আর যখনই আমরা এ লিখতে পারবো না, তখনই সিগমা সমান শুধু 4 π a² দিয়ে, অর্থাৎ ইন টার্মস অফ স্ক্যাটারিং লেংথ দিয়ে আমরা তার স্ক্যাটারিং ক্রস সেকশনটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো না আমরা, ঠিক আছে, বা ডিটারমাইন করতে পারবো না আমরা। তাহলে এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা ছিল আমাদের কি, প্রবলেমটা কি আমাদের হতে পারে, আমরা যে এই যে স্ক্যাটারিং অ্যামপ্লিটিউডে যারা সিরিজ লিখছিলাম, তোমাদের নিচে মনে আছে যে এফ থিটা সমান 1/k সামেশন অফ এল ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, ঠিক আছে, 12 + 1 e টু দি পাওয়ার i ডেল্টা এল, 12 + 1 e টু দি পাওয়ার i ডেল্টা এল ইন্টু কী ছিল, সাইন ডেল্টা এল পিএল কস থিটা, সাইন ডেল্টা এল পিএল কস থিটা, এটা ছিল আমাদের, তাই না? এরকম একটা
স্ক্যাটারিং অ্যামপ্লিটিউডের একটা রাশিমালা আমরা এখানে নির্ণয় করেছিলাম আমরা, ঠিক আছে। তাহলে এই যে স্ক্যাটারিং অ্যামপ্লিটিউডের যে রাশিমালা নির্ণয় করেছিলাম, এখানে একটা সামেশন আমরা ব্যবহার করছি আমরা, L = 0 to infinity। কিন্তু আমরা ব্যবহার করছি কার জন্য, যে এই লো এনার্জি নিউটন বিমের ক্ষেত্রে শুধু L = 0 ব্যবহার করছি আমরা, তাই না। তার মানে কি, এখানে একটা সিরিজ আছে, এই সিরিজটাকে কাট করে আমরা শুধু একটা অংশ নিয়েছিলাম আমরা। এই বিষয়টাও আমাদের কী করা যাবে না, এই নেওয়া যাবে না আমাদের। কারণটা কি, যে তখন যে আমরা তো শুধু প্রমাণ করছিলাম কার জন্য, যে L = 0 জন্য নিয়ে সেরা এই আমরা স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড কি ব্যবহার করে আমরা এই স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমার মান বের করছিলাম আমরা। বাট যখনই তোমাদের এই এনার্জিটা আমাদের E টেন্ডস টু 0 না হয়ে কি এই 0 লিমিটটাকে এক্সিড করে যাবে, আমাদের বেশি হয়ে যাবে, তখন আর আমরা এই L = 0 জন্য শুধু নিতে পারবো না। কারণ তখন L = 1, 2, 3 এগুলো ডোমিনেট করা শুরু করবে। এদের কি থাকবে, একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন থাকবে একটা। কথাটা বুঝতে পারছো? তাহলে আমি আবার কি বলছি, যে এই যে F3 যে স্ক্যাটারিং অ্যামপ্লিটিউডের যে রাশিমালাটা আছে, এই 0 এনার্জি লিমিটের ক্ষেত্রে আমরা কি করছি, শুধু L = 0 নিয়ে কাজ করছি আমরা, ঠিক আছে। শুধু L = 0 নিয়ে আমরা কাজ করছি। কিন্তু যখনই আমাদের এই 0 এনার্জি লিমিটটাকে আমরা এক্সিড করব, তখনই এই 0 ছাড়াও L = 1, 2, 3 এদের কী হয়ে যাবে, সেখানে একটা উল্লেখযোগ্য পরিমাণ কন্ট্রিবিউশন থাকবে সেখানে, ঠিক আছে। এই একটা প্রবলেম আমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো, আমরা কিন্তু এখনও যে এই যে ইফেক্টিভ রেঞ্জ থিওরি অফ নিউটন প্রোটন স্ক্যাটারিং যেটা পড়বো আমরা, এটা কার জন্য পড়বো আমরা, L = 0 জন্য পড়বো। তবে সেখানে কি থাকবে, আমাদের ইনসিডেন্ট নিউটন বিমের এনার্জিটা কি থাকবে, আগের তুলনায় যদি বেশি হয় আমাদের, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো আমরা, ঠিক আছে। তাহলে দি 0 এনার্জি অ্যাপ্রক্সিমেশন উইল নো লঙ্গার বি ভ্যালিড। তার মানে 0 এনার্জি অ্যাপ্রক্সিমেশন যেটা নিয়ে আমরা কাজ করছি, এটা এখানে আমাদের ভ্যালিড থাকবে না আমাদের, বাট উই উইল রিমেইন রেস্ট্রিক্টেড অ্যাট L = 0 কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে আমরা L = 0 এই অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কাজ করব, শুধু কি থাকবে আমাদের এই এনার্জি যা আছে আমাদের E টেন্ডস টু 0, এটা আমাদের থাকবে না আমাদের তখন আমাদের আর, ঠিক আছে। তাহলে আমাদের মূল টার্গেট হলো, তাহলে আমাদের যে এই 0 এনার্জি লিমিট বাদ দিয়ে আমরা অন্য এর চেয়ে বেশি এনার্জি লিমিটে কী করবো, আমরা এই যে স্ক্যাটারিং ক্রস সেকশনের যে রাশিমালাটা ছিল আমাদের, যে সিগমা = 4πk² sin² ডেল্টা নট, কার জন্য, L = 0 জন্য। এই বিষয়টাকে আমরা এখানে এক্সপ্লেন করব, মূলত আমরা ব্যাখ্যা করব যে 0 এনার্জি লিমিট এক্সিড করলে L = 0 অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রেই এই সিগমা রাশিমালাটা কেমন হবে, ঠিক আছে। আগে যেটা আমি বলছিলাম যে সিগমা কী লেখা যেত, 4πa² লেখা যেত, কি ইট ডিপেন্ডস অনলি অন দ্য স্ক্যাটারিং লেংথ A, ঠিক আছে। তাহলে আমরা এই ব্যাখ্যাটা নিয়ে যদি এখন যাই, আমরা দেখো এই এক্সপ্লেনেশনটা প্রথম সুইঙ্গার নামক একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, সুইঙ্গার, আমি লিখে দিই, সুইঙ্গার নামক একজন সায়েন্টিস্ট, উনি প্রথম এটাকে ব্যাখ্যা করছেন এবং উনি ভেরিয়েশনাল প্রিন্সিপলটাকে ব্যবহার করছেন। তোমরা এগুলো ক্লাসিক্যাল মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্সের নাম শুনে থাকতে পারো। ভেরিয়েশনাল প্রিন্সিপলের মাধ্যমে উনি এটাকে ব্যাখ্যা করছেন। পরবর্তীকালে বেথে নামক আরেকজন সায়েন্টিস্ট, ঠিক আছে, উনি এই সিম্পল ওয়েভ ফাংশনকে অ্যানালাইসিস করেই এই ইফেক্টিভ রেঞ্জ থিওরিটিকে ব্যাখ্যা করছে, ঠিক আছে। সে শুধু কী করছে, ওয়েভ ফাংশনের প্রপার্টিসগুলোকে কাজে লাগাইছে, ঠিক আছে। দেখো, তাহলে আমরা মূলত কি এই সহজটা পড়বো, আমরা এই বেথে যেটা দিয়েছে আমাদের সেটা নিয়ে আমরা কাজ করব আমরা, ঠিক আছে। এই মেথডটা আমাদের সহজ হবে। শুধু সে কী করছে, ওয়েভ ফাংশনের প্রপার্টিসগুলোকে কাজে লাগায় এখানে এটাকে এক্সপ্লেন করছে। দেখো, আমরা আগে দেখছিলাম যে এই স্ক্যাটারিং ক্রস সেকশনটা শুধু কী করে ডিপেন্ড করে, শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, অনলি অন দ্য স্ক্যাটারিং লেংথ এর উপর ডিপেন্ড করে। আর এখানে তার সাথে আমাদের আরেকটা টার্ম যোগ হবে, সেটাকে বলে আমরা কি, ইফেক্টিভ রেঞ্জ অফ দ্য নিউক্লিয়ার ফোর্স। তার মানে এই স্ক্যাটারিং ক্রস সেকশন ডিপেন্ডস নট অনলি অন দ্য স্ক্যাটারিং লেংথ বাট অলসো অন দ্য কি, বললাম যে আরেকটা টার্ম যার লেংথ কি ডাইমেনশন হবে লেংথের সমান, এবং যাকে আমরা কি বলি, ইফেক্টিভ রেঞ্জ বলি আমরা, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এখন শুরু করি আমরা। তাহলে আমরা আগে বলছি স্ক্যাটারিং কীভাবে হয়, একটা ইনসিডেন্ট বিম যাবে
নিউটন বিম যায় সারে সেখানে সে কী করবে, এই প্রোটনের সাথে সে স্ক্যাটার হবে। আগে আমরা বলছিলাম যে এই নিউটন বিমের এনার্জিটা কী হবে, টেন্স টু জিরো হবে। আজকে আমরা টেন্স টু জিরো না বলে আমরা বললাম যে দুইটা নিউটন বিমের কথা বললাম, যে একটার এনার্জি হলো E1 আর একটার এনার্জি দেবো কি আমরা E2। তাহলে লেটাস কনসিডার, আমি আর লিখতেছি না, এইগুলো লিখতে পারবো তোমরা। লেটাস কনসিডার দ্য ইনসিডেন্ট নিউটন বিম উইথ এনার্জি E1 অ্যান্ড A1 এর একটু মানে রেসপেক্টিভ ওয়েভ নাম্বার হলো কি K1, ওয়েভ নাম্বার হলো কত K1, যেখানে K1 সমান হলো √2mE1 ডিভাইডেড বাই h²²। ঠিক আছে, যেখানে m এর নাম আমরা জানি ইতিমধ্যেই, m হচ্ছে কি রিডিউসড মাস অফ দ্য নিউটন অ্যান্ড প্রোটন। ঠিক আছে, তাহলে আমরা এই রেডিয়াল ওয়েভ ইকুয়েশন ফর L = 0, তাহলে আমি আবারও বলছি যে একটা নিউটন বিম কনসিডার করলাম যার এনার্জি হলো আমাদের E1, ওয়েভ নাম্বার হলো K1। তাহলে এই নিউটন বিমের ক্ষেত্রে আমাদের L = 0 জন্য এই শ্রোডিঙ্গারের যে ইকুয়েশন আছে সেখান থেকে আমরা রেডিয়াল ওয়েভ ইকুয়েশনটাকে কীভাবে লিখতে পারি, এটা আমরা বহুবারই লিখছি। d²U1/dr² মাইনাসটা পরে দিই আমরা K1² U1 মাইনাস 2m/a² BR U1 = 0। ঠিক আছে, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। তাহলে আমি আবার বলছি যে আমরা এখানে একটা নিউটন এনার্জি বিম কনসিডার করলাম। ঠিক আছে, একটা নিউটন এনার্জি বিম কনসিডার করলাম। এই নিউটন এনার্জি বিমের এনার্জি হলো E1, ওয়েভ নাম্বার হলো K1। এই নিউটন এনার্জি বিমের ক্ষেত্রে এই L = 0 অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য তার রেডিয়াল ওয়েভ ইকুয়েশন হলো এটা। ঠিক আছে, এখানে বিআর এর নাম কি আমাদের পটেনশিয়াল। ঠিক আছে, সেই পটেনশিয়াল ওয়েলটা হলো আমাদের কি, পটেনশিয়াল হলো আমাদের বিআর। এখন আরেকটা নিউটন বিম রয়েছে আমি E2, যার ওয়েভ নাম্বার হলো K2 সমান √2mE2 ডিভাইড বাই h²²। এর ক্ষেত্রে আমাদের এই E2 এনার্জি নিউটন বিমের জন্য আমাদের L = 0 ক্ষেত্রে রেডিয়াল ওয়েভ ইকুয়েশন কত পাবো, তাহলে আমরা d²U2/dr² প্লাস K2² U2 মাইনাস 2m/a² BR, এটা হবে U1R, এটা হবে তাহলে আমাদের U2R = 0। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। এখন আমাদের K2 হলো এরকম। তাহলে দুইটা এনার্জির জন্য আমরা কি করছি, এখানে দুইটা রেডিয়াল ওয়েভ ইকুয়েশন লিখছি আমরা। ঠিক আছে, দুইটা ওয়েভ ইকুয়েশন লিখছি। দেখো এখন আমরা যে কাজটা করব, ইকুয়েশন 1কে U2 দ্বারা গুণ করব, আর ইকুয়েশন 2কে আমরা U1 দ্বারা গুণ করব। গুণ করে আমরা কি করব, বিয়োগ করব আমরা। তার মানে 1 এবং 2 নং সমীকরণকে যথাক্রমে U2 এবং U1 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে আমরা এস পার লিখে আমরা U2 d²U1/dr² প্লাস K1² U1 U2 মাইনাস 2m/a² BR U1, আর লিখলাম না আমি এখানে, U1 U2 মাইনাস U1 d²U2/dr² মাইনাস K2² U2 U1 মাইনাস 2m/a² B U2 U1 সমান 0। জাস্ট এটাকে U2 দ্বারা গুণ করছি, এটাকে U1 দ্বারা গুণ করছি, গুণ করে এটা থেকে এটা বিয়োগ করছি আমরা। তাহলে এই বিয়োগ করার পরের অংশটা আমরা কী পাবো, তাহলে আমরা সেটা দেখি। দেখো এখানে কিছু কিছু বিষয় ক্যান্সেল হয়ে যাবে, যেমন এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এই K2² K1² যা আছে এটাকে আমি ডান পাশে নিয়ে যাব আমি। ঠিক আছে, ডান পাশে নিয়ে যাব আমি। থাকবে আমাদের কি এই টার্ম আর এই টার্ম থাকবে আমাদের বাম পাশে। এটাকে আমরা শর্টে লিখতে পারি এরকমভাবে যে DDR অফ U2 U1 প্রাইম মাইনাস U1 U2 প্রাইম সমান, আমি আগে বলছি এইগুলোকে নিয়ে যাবো আমি কোন পাশে, ডান পাশে নিয়ে যাবো। তাহলে ডান পাশে নিয়ে গেলে K2 হয়ে যাবে পজিটিভ, K2
স্কোয়ার মাইনাস কে ওয়ান স্কোয়ার ইন্টু কত থাকবে আমাদের, তাহলে এটা হয়ে গেছে পজিটিভ ইউ টু ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান ইউ টু। দেখো আমি আবার বলতেছি এই টার্ম বাদ চলে গেল আমাদের, ঠিক আছে, এটা বিআর লিখে দিতে পারে, এটা হলো পোটেনশিয়াল ফাংশন আছে আমাদের। আর এই টার্মকে নিয়ে গেছি আমি ডান পাশে, নিয়ে কী করছি আমি ইউ টু ইউ ওয়ান মাইনাস ইউ ওয়ান ইউ টু আমি এখানে রাখছি, আর কে টু স্কোয়ার মাইনাস কে ওয়ান স্কোয়ার আমি রাখছি এখানে আমি, ঠিক আছে। তাহলে এইটুকু যদি আমরা লিখি আর এটাকে ডি বাই ডি আর লেখা যাবে। মোট কথা এই টোটাল জিনিসটাকে হিসাব করলে আগেরটা ফিরে পাওয়া যাবে, ঠিক আছে। সরি, এখানে আমাদের এখানে একটু চেঞ্জ করো। দেখো এখানে হলো আমাদের এই কে ওয়ান স্কোয়ার আর হলো কে টু স্কোয়ার, ইউ ওয়ান ইউ টু ইউ টু ইউ ওয়ান একটা লিখলে হবে এখানে ইউ ওয়ান ইউ টু। এটা তো আমার বিয়োগ করেছে, এটা আমরা শুধু সাইড চেঞ্জ করেছি আমরা শুধু। আচ্ছা, পরের হিসাবটাতে যাই আমরা। দেখো এরপরে করা হয় কি যে এই ইকুয়েশন 3কে আমরা ইন্টিগ্রেট করব, আমরা ইন্টিগ্রেশন করব বাই ইন্টিগ্রেটিং ইকুয়েশন 3 উই গেট কি পাবো, তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে রে ইউ টু ইউ ওয়ান প্রাইম, ঠিক আছে, ইউ টু ইউ ওয়ান প্রাইম মাইনাস ইউ ওয়ান ইউ টু প্রাইম, ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে ইনফিনিটির মধ্যে, সমান কে টু স্কোয়ার মাইনাস কে ওয়ান স্কোয়ার ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ইউ ওয়ান ইউ টু ডিআর। তোমাদের এগুলো তেমন কিছু বলার নাই, যে এখানে আমি ইন্টিগ্রেশন করলে এটা থাকবে শুধু আমাদের, ঠিক আছে। আর এখানে থাকবে এটা তো আমাদের কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ ইউ ওয়ান ইউ টু ডিআর হবে আমাদের। এটাকে লিখে আমরা ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন নাম্বার 4 লিখে আমরা। দেখো এই যে দুটো ওয়েভ ফাংশন এখানে আছে ইউ ওয়ান এবং ইউ টু, এই দুটো ওয়েভ ফাংশনই কিন্তু আমাদের আর ইজ ইকুয়াল টু 0 এবং আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি দুই ক্ষেত্রে এদের মান হবে কত, 0 হবে। তাই যদি হয় তাহলে আমার কি কথা, আমাদের মূল কথা আমাদের কি, যে আমি লিখে দিই since the two wave functions u1 and u2 are 0 at both r is equal to 0 and r is equal to infinity। তার মানে 0-তে ওরা 0 আবার r is equal to infinity-তে ওরা 0। তাই যদি হয় তাহলে এর পাশে পেয়ে যাব আমরা 0 সমান কত লিখব, তাহলে আমরা কে টু স্কোয়ার মাইনাস কে ওয়ান স্কোয়ার ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি ইউ ওয়ান ইউ টু ডিআর, ঠিক আছে, ইউ ওয়ান ইউ টু ডিআর। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এটুকু লিখে রাখতে পারি। এটা একটা সমীকরণ নাম্বার দেই, দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। এখন দেখো তাহলে আমরা এইটুকু কাজ আমরা করতে পারলাম, আমরা যে দুইটা এনার্জির জন্য আমরা কি করছি, দুইটা ওয়েভ ফাংশন ইউ ওয়ান ইউ টু কনসিডার করছি, এবং এই ক্ষেত্রে আমরা এই রেডিয়াল ওয়েভ ইকুয়েশনগুলোকে আমরা লিখে নিয়েছি আমরা, ঠিক আছে। এখন এই সলিউশনটা করার জন্য আমরা এগুলোকে সলভ করার জন্য আমরা নতুন একটা ওয়েভ ফাংশন কনসিডার করি, যেটাকে আমরা বলি ভি। দেখো আমি এখানে যেটা লিখতেছি একটা ভি আমি ইতিমধ্যে লিখছি ভি আর, দিস ইজ পটেনশিয়াল, আর এই ভি আর কিন্তু একটা ওয়েভ ফাংশন। কার রেসপেক্টে লিখবো আমি, ওই যে ইউ ওয়ান ইউ টুর মতো করে আমি নতুন একটা ভি আর একটা ওয়েভ ফাংশন লিখবো আমি, ঠিক আছে, দ্যাট মিনস ভি ওয়ান এবং ভি টু লিখবো আমি। এই ওয়েভ ফাংশনগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, এরা কি, এরা ওই যে ইউ ওয়ান যেগুলো ইউ ওয়ান ইউ টু যে লিখছি ইউ এদের মধ্যে বিহেভ করে, কোথায়, এজিমটোরিক রিজিয়নে। তোমাদের আগে বলছিলাম যে এখান থেকে আমরা যেখানে স্ক্যাটারিংটা হয় তার থেকে কি অনেক দূরে, অ্যাট আর টেন্ডস টু ইনফিনিটিতে এদের। বাট এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য নেওয়া হয়, এই ইউর সাথে আমাদের এদের একটা বেসিক একটা ডিফারেন্স আছে। কী ডিফারেন্স, দেখো আমি একটু আগে লিখছি যে অ্যাট আর টেন্ডস টু 0-তে, একটু খেয়াল করতে হবে ভালো করে, যে আর ইজ ইকুয়াল টু 0-তে কিন্তু ইউ সমান 0 লিখছি, কারণ আমি বলছি যে ইউ ওয়ান ইউ টু উভয়ই 0, তাই আমি বাম পাশে 0 লিখছিলাম।
বাট এই আর ইজ ইকুয়াল টু জিরোতে এই বি এর মান হবে কত 1। তাহলে বুঝতে পারছো এই নতুন যে ওয়েভ ফাংশন আমরা ধরছি বি, এই বি ইউ এর মতো আচরণ করে, কিন্তু পার্থক্যটা কোথায়, যে এট আর টেন্ডস টু জিরোতে মানে আর ইজ ইকুয়াল টু জিরোতে অর্থাৎ সেন্টারে অথবা অরিজিনে আমরা যাই বলি না কেন ওই জায়গায় ভি এর মান কত হবে আমাদের 1 হবে। তাহলে তোমাদেরকে এই কথাটা আমি লিখে দিই, মনে থাকবে। লেট আস ডিফাইন দ্য ফাংশন, let us define the function এটা কিন্তু ভি বি আর, ঠিক আছে, স্মল বি দিয়ে লিখবো আমরা সবসময়, বি আর as the asymptotic form of u r, as the asymptotic form of u r, but at r is equal to 0, but at r is equal to 0 there is কোথায় at the center of the potential or at the origin of the potential, ঠিক আছে, potential the value of v is 1 not 0, ঠিক আছে, is 1 not 0। তাহলে এই নতুন একটা ওয়েভ ফাংশন আমরা কনসিডার করলাম, ফাংশন কি ভি, এজিমটোটিক্যালি তার নেচারটা হলো ইউ এর মতো, বাট অ্যাট দ্য সেন্টার অফ দ্য পটেনশিয়াল অর অ্যাট দ্য অরিজিন অফ দ্য পটেনশিয়াল দিস ভ্যালু ইজ 1 নট ইকুয়াল টু 0, কিন্তু আগের ডাবলে কী ছিল আমাদের 0 ছিল আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমরা এই বিআরটাকে কীভাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে, লেট বিআর ইজ ইকুয়াল টু এ সাইন কে আর প্লাস ডেল্টা, এ সাইন কে আর প্লাস ডেল্টা। এখানে তোমরা জানো এ একটা কি আমাদের এখানে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, অ্যান্ড ডেল্টা কি বলছিলাম আমরা, ফেজ শিফট বলছিলাম আমরা। কোন ওয়েভের জন্য করছি আমি শুরুতে আমি কিন্তু বলছি আমার সকল কার্যক্রম হলো এল ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ এস ওয়েভের ক্ষেত্রে, হ্যাঁ, দ্যাট ইজ এস ওয়েভের ক্ষেত্রে। তাহলে এখন এ হলো আমাদের নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ডেল্টা হলো আমাদের কি ফেজ শিফট ফর এস ওয়েভ, ওকে। এখন যদি আমরা এই যে এই কন্ডিশনে যদি বসাই যে আর ইজ ইকুয়াল টু 0তে ভি সমান 1, তাহলে দেখা যায় এই যে আর ইজ ইকুয়াল টু 0 লিখে আমরা আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ভি এর মান যদি তখন 1 হয়, তাহলে আমাদের এই এর মান পাবো কত আমরা তখন, এ যেগুলো পাওয়া যাবে 1/sin ডেল্টা, দ্যাট ইজ বি আর এর ফর্মটা কী হবে তাহলে আমাদের সাইন কে আর প্লাস ডেল্টা ডিভাইড বাই সাইন ডেল্টা হবে। তাহলে আমি আবার লিখতেছি আমি কি, যে অ্যাট আর ইজ ইকুয়াল টু 0, আর সমান 0 বসাও এ সাইন ডেল্টা, তখন কি বলছি বি এর মান কত হবে আমাদের 1 হবে আমাদের, তাহলে 1 সমান এ সাইন ডেল্টা, তাহলে এ সমান আমাদের 1/sin ডেল্টা। তাহলে এই নর্মালাইজেশন কনস্ট্যান্টের মানটা আমরা এখানে বসাই দিলাম আমরা, ঠিক আছে। তাহলে আমি একটু এগুলো মুছি, তোমাদের কিন্তু ইকুয়েশন আমাগুলো একটু মনে রাখতে হবে। দেখো তাহলে আমাদের এখানে ছিল দুইটা ফাংশন, একটা ছিল u1 একটা ছিল u2, তাহলে এখানেও আমরা এই বি এর আকারে আমরা কি লিখবো, দুইটা ফাংশন লিখবো, একটা লিখবো b1 আর লিখবো আমরা কি b2। তাহলে b1 কত হবে আমাদের সাইন k1 r প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই সাইন ডেল্টা 1, আর b2 কত হবে আমাদের সাইন k2 r প্লাস delta 2 divided by sin delta 2. This is the equation number 6. Yes, this is the equation number 6. বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখানে আরেকটু ক্যালকুলেশন করে রাখলে ভালো হয়। 6 এটাকে না দিয়ে আমরা দেখো যদি আমি আরেকটু ক্যালকুলেশন করে নেই তাহলে আমাদের সুবিধা হবে। এই যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যদি আমরা করি তাহলে সাইন এ কস বি, ঠিক আছে, প্লাস কি কস এ সাইন বি। তাহলে এখানে কাটলে একটা থাকবে হলো কস কে ওয়ান আর প্লাস কট ডেল্টা ওয়ান সাইন কে ওয়ান আর থাকবে। দেখো কি করছি,
সাইন এ প্লাস বি সূত্রটা মাংবে এখানে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সাইন ডেল্টা দ্বারা ভাগ করলে একটা থাকবে শুধু কস কে ওয়ান আর আরটা থাকবে সাইন কে ওয়ানের সাথে থাকবে কট ডেল্টা ওয়ান। জাস্ট তোমরা সিম্পল এই ত্রিকোণমিতি করে নিতে পারবা। আর এই ভিটুটা হবে, আর ভিটু হবে কত আমাদের, তাহলে এখনও ঠিক টাইম কস কে টু আর প্লাস কট ডেল্টা টু সাইন কে টু আর। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 6। এটাকে তো ইকুয়েশন নাম্বার 6 দাও। দেখো তোমরা একটু বুঝো কিনা এটা। আমি আগেই বলছি এখানে আমাদের মূল কাজ হলো খালি ক্যালকুলেশন, আর কোনো কাজ নাই। সবাই লিখতে পারছে এটুকু? দেখো এগুলো কিন্তু আমার সাথে সাথে লিখে যাবে, পরে কিন্তু তাহলে বুঝবা না কিন্তু যে কোনটার পরে কোনটা লিখছি আমি, হ্যাঁ বুঝতে পারবো না জানালে। তাহলে আমি সাইন এ প্লাস বি সূত্রটা বসাইছি, বসায় আমি সিম্পলিফিকেশন করে এটা লিখছি। এখনও ঠিক সাইন এ প্লাস বি বসাইছি, বসে সিম্পলিফিকেশন করে এটা লিখছি আমরা। এখন এই ইকুয়েশন 6-এর এই মানগুলো V1 V2গুলো আমরা ইকুয়েশন 6-এর V1 V2গুলো আমরা এই 4-এর অনুকূলে আমরা বসাবো, আমরা এখানে 4টাকে ইউজ করব, ঠিক আছে। তাহলে দেন ফ্রম 4 উই গেট কি পাই, তাহলে আমরা কি পাইতে পারি U2 মানে কত লিখতে হবে, তাহলে আমাকে V2 লিখতে হবে। লিখি আমি ফ্রম 4, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, V2 V1 প্রাইম, V2 V1 প্রাইম মাইনাস V1 V2 প্রাইম 0 টু ইনফিনিটি সমান K2 স্কোয়ার মাইনাস K1 স্কোয়ার ইন্টু 0 থেকে ইনফিনিটি V1 V2 dr, ঠিক আছে। V1 V2 dr লিখতে পারি আমরা। এখন এই V1 V2 মানগুলো আমরা এখানে বসায় দিই আমরা, ঠিক আছে, সরাসরি বসায় দিই আমরা। আমার উপরের ইকুয়েশনগুলো আবার লাগবে, তাহলে আমি এখানেই লিখি আমি। তাহলে দেখো V2 কত আছে আমাদের, cos K2R প্লাস cot ডেল্টা 2 সাইন K2R, হ্যাঁ, ইন্টু V1 প্রাইম। V1 প্রাইম মানে আমাদের এটাকে করতে হবে ডিফারেন্সিয়েশন, তার মাইনাস K1 সাইন K1R প্লাস এটাকে করলে থাকবে K1 cot ডেল্টা 1 cos K1R মাইনাস V1 এজ ইট ইজ থাকবে cos K1R প্লাস cot ডেল্টা 1 সাইন K1R। নিচে লিখি আমি একটুখানি সাইন, আচ্ছা এটা পুরোটাই লিখে এসে বলি আমি, ওটা থাকুক, প্লাস সাইন কত লিখছি আমরা, এটা আমাদের লিখতে হবে V2 লিখতে হবে, তাই না, পুরোটা আছে V1। তাহলে cot ডেল্টা 1 সাইন K1R ইন্টু V2 প্রাইম, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস K2 সাইন K2R প্লাস এখানে আসবে একটা K2 আসবে সামনে, K2 cot ডেল্টা 2 সাইন K2R। এই পুরোটার উপর আমাদের কি ইন্টিগ্রেশন করতে আমাদের 0 থেকে ইনফিনিটি সমান এই যে মাইনাস যেটুকু আছে সেটা আমরা লিখে দিই K2 স্কোয়ার মাইনাস K1 স্কোয়ার ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, V1 V2 dr। দেখি তো তোমাদের দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা এই V1 V2 মানগুলো আমরা শুধু এই জায়গায় বসাই দিয়েছি, আমরা আর কিছু করিনি আমরা, ঠিক আছে। এই V1 V2 মানগুলো আমরা এখানে বসাইছি আমরা। এখন আমরা এটা একটু উপরে দিকে লিখতে পারবো ইচ্ছে করলে, কিন্তু আমার 5 নাম্বার ইকুয়েশনটা আবার লাগবে সামনে। দেখো এটাকে যদি আমি সলভ করি, এই পুরা যদি আমরা সব টোটাল যদি সেকে করি, আমরা জাস্ট এখানে গুণ করে যোগ বিয়োগ করা, আমাদের অন্য কোনো কাজ নাই। করলে আমরা ফ্রেশ যে লাইনটা পাবো সেটা আমি লিখে দিয়েছি মাইনাস K1 cot ডেল্টা 1 প্লাস K2 cot ডেল্টা 2 প্লাস
টু কট ডেল্টা টু সমান k2 স্কোয়ার মাইনাস k1 স্কোয়ার ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি v1 v2 dr। এইটুকু আমরা পাবো ফ্রেশ। ঠিক আছে, এখন আমি এই নিচের এগুলো মুছে দিই, সব এগুলো আমাদের কাজ হয়ে গেছে। দেখো, তাহলে আমি আরেকটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশন দা আচ্ছা পরে বলতেছি আমি। দেখো, তাহলে মাইনাস k1 কট ডেল্টা 1 প্লাস k2 কট ডেল্টা 2, ঠিক আছে, সমান k2 স্কোয়ার মাইনাস k1 স্কোয়ার 0 থেকে ইনফিনিটি v1 v2 dr পেলাম আমরা। এখন এই যে 5 নম্বর যে সমীকরণ আছে, এই সমীকরণ থেকে এটা আমরা বিয়োগ করবো আমরা জাস্ট শুধু। ঠিক আছে, বিয়োগ করলে আমরা কী পাবো? তাহলে আমরা জাস্ট এটা থেকে তোমরা এটা বিয়োগ করে দাও, আর কোনো কাজ নাই। ঠিক আছে, সিম্পল বিয়োগটা করে দাও, এটা থেকে এটা বিয়োগ করো। তাহলে এ পাশে আসছে এটা, এ পাশে আসছে 0, কত লিখবো তাহলে আমরা? তাহলে বাই ইকুয়েশন 5। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই লাইনে পরে এই লাইন লিখবা, এটা আমি জাস্ট আমার বোঝানোর জন্য আমি রেখে দিচ্ছি আমি এখানে। তাহলে মাইনাস k1 কট ডেল্টা 1 প্লাস k2 কট ডেল্টা 2, তাই না? এবার আমাদের 0, তাহলে ইনভার্স বিয়োগ কত আমাদের? k2 স্কোয়ার মাইনাস k1 স্কোয়ার ইন্টু 0 থেকে ইনফিনিটি v1 v2 মাইনাস u1 u2 dr, u1 u2 dr। হ্যাঁ, u1 u2 dr লিখবো আমরা তাহলে। ঠিক আছে, সিম্পল আমাদের এই লাইনটা আমরা চলে আসলাম আমরা। সবার লেখা হয়েছে এই পর্যন্ত। দেখো, তাহলে আমরা শুধু এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন বিয়োগ করে আমরা এই লাইনটা আমরা পেয়ে গেলাম এখানে। এখন ধরি আমরা যে নাও দেখো, দুইটা এনার্জি দিচ্ছে, একটা হলো u1, একটা u2। এই u1 সমান যদি 0 হয়, স্বাভাবিক k1 0 হয়ে যাবে, k1 সমান 2m e ডিভাইড বাই a স্কোয়ার, এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এবং তখন আমরা দেখো u1 সমান 0 ধরবো, আর ধরবো আমরা e2 সমান e ধরবো আমরা, e2 সমান e। ঠিক আছে, তাহলে k2 সমান কত লিখবো? তাহলে আমরা k লিখবো, আমরা k2 সমান লিখবো, আমরা k লিখবো আমরা। আর যখনই আমরা এই অ্যাপ্রক্সিমেশনগুলো করবো আমরা, দেখো তখনই আমাদের এই স্বাভাবিকভাবে আমাদের এই ডেল্টা 2 চলে আসবে আমাদের। এখান থেকে পাবো হলে আমরা একটা জিনিস লিখে রাখো তোমরা, যে k1 কট ডেল্টা 1 সমান কট ডেল্টা 1 সমান মাইনাস 1/m, এগুলো ক্যালকুলেশন আমরা আগে করছি আমরা। আর ডেল্টা 2 সমান যদি আমরা ডেল্টা লিখি, এখানে যেরকম এই u1টাকে লিখবো আমরা কত? দেখো, এই b1কে লিখবো আমরা b0 লিখবো আমরা, যেহেতু আমাদের এটা 0 এনার্জির জন্য আমাদের আছে, b0 লিখবো আমরা। আর এই v2কে লিখবো আমরা শুধু b লিখবো আমরা। তাহলে এই বিষয়গুলো আমরা এখন বসাবো আমরা, এগুলো তোমার জানার কথা আমাদের মনে হয়। u1 একটা এনার্জি 0 ধরছি, আর এনার্জিকে e ধরছি, তাহলে এটা হলো 0, এটা আমাদের কে আসবে। এই মানগুলো এখানে বসাইলে আমরা পাবো কি? k1 কট ডেল্টা 1 সমান কত পাবো আমরা? মাইনাস 1/a পাবো। এবং তখন আমরা এই ফাংশন b1কে b0 ধরবো, আর এখানকার ফাংশন b2কে আমরা b ধরবো আমরা। ধরে যদি আমরা এখানে লিখি, তাহলে আমাদের আলটিমেটলি কি চলে আসে? দেখো, k কট ডেল্টা সমান, এটা আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে সমান মাইনাস 1/m। বুঝতে পারছো? k2 সমান k লিখছি, ডেল্টা 2 সমান ডেল্টা লিখছি আমরা, k কট ডেল্টা আমার থাকলো এখানে। এটা যদি আমি এই পাশে নিয়ে যাই, হয়ে যাবে প্লাস এই k1 কট ডেল্টা 1 এর মান কত আমাদের? মাইনাস 1/m, তার সাথে আছে প্লাস এইটুকু আছে আমাদের k2 স্কোয়ার মাইনাস k1 স্কোয়ার। আচ্ছা, k1 কত আমাদের 0, k2 কত আমাদের k, তাহলে শুধু হবে কি আমাদের k স্কোয়ার 0 থেকে ইনফিনিটি, b1কে ধরছি আমরা v0, আর b2কে ধরছি আমরা v। তাহলে আমরা লিখি এরকমভাবে v0 v, তাহলে u1 হয়ে যাবে u0, u2 হয়ে যাবে শুধু u ইন্টু dr। দেখো, এই যে এই ইকুয়েশন পর্যন্ত আমরা যা লিখছি আমরা কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেশন আমরা নিয়ে নিই আমরা, তাই না? কোনো অ্যাপ্রক্সিমেশন আমরা নিয়ে নিই আমরা এখন পর্যন্ত যেটুকু লিখছি আমরা। ঠিক আছে, তার মানে
এটা কি একটা এক্সাক্ট ইকুয়েশন আমাদের, দিস ইজ অ্যান এক্সাক্ট ইকুয়েশন আমাদের। ঠিক আছে, এখন এই এক্সাক্ট ইকুয়েশন থেকে কিভাবে আমরা দেখো বাকি ক্যালকুলেশনটা আমরা করে থাকি, এইগুলো আমরা মুছে দিই, এগুলো আমাদের লাগবে না, এই ইকুয়েশনটা আমাদের শুধু থাকুক। তাহলে কে কট ডেল্টা সমান পেলাম আমরা, এই ইকুয়েশন পেলাম, এখানে 0 থেকে ইনফিনিটি আসতেছে আমাদের। তাহলে আমরা বললাম যে এই ইকুয়েশন 7 পর্যন্ত আমরা প্রমাণ করছি, কোনো অ্যাপ্রক্সিমেশন আমরা করে নিই আমরা। ঠিক আছে, দেখো এই যে ওয়েভ ফাংশনগুলো আছে এগুলো ইনসাইড দ্য পটেনশিয়ালে আমাদের ভিতরে, কিন্তু কখনোই সে কী হবে না, এই মানগুলো কখনোই 0 হবে না আমাদের। ঠিক আছে, এই বি অ্যান্ড ইউ ডিপেন্ডস অনলি অন এনার্জি, বাট এই এনার্জিটা কী বলছি আমরা, যে এনার্জির পরিমাণটা আমাদের কি কম, খুবই কম বলছি আমরা। যখনই এনার্জিটা খুব কম হয়, অর্থাৎ এই ইয়ের মান যদি আমাদের এই কম্পেয়ার টু বিআর পটেনশিয়ালের তুলনায় যদি আমাদের অনেক অনেক কম হয়, এই ক্ষেত্রে আমরা কি এইগুলো আমরা বলি আমরা তখন এই ইউটাকে রিপ্লেস করা হয় ভি নট দ্বারা। ঠিক আছে, ইউ নটকে রিপ্লেস করা হয় ভি নট কি, হ্যাঁ ইউনিটকে রিপ্লেস করা হয় হলো শুধু ইউকে রিপ্লেস করা হয় ইউনিট দ্বারা, হ্যাঁ ইউনিট দ্বারা, আর ভিকে রিপ্লেস করা যায় হলো ভি নট দ্বারা। তাহলে এই যে এই লাইনটা যে লেখলাম আমরা, কোন প্রেক্ষিতে লেখলাম আমরা, এটা একটু আমাদের জানতে হবে। কখন, যেহেতু আমাদের ইয়ের মান কি আমাদের পটেনশিয়ালের চেয়ে কম, তার মানে কি আমাদের টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম কী হবে, আমাদের খুব কম হবে। আর যখনই টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম খুব কম হবে, তখন আমরা এই ফাংশনগুলোকে, অর্থাৎ ইউ আর ইউনিটের মানটা কী হবে, আমাদের কাছাকাছি হবে। ভিকে কী করতে পারবো আমরা, ভি নট দ্বারা রিপ্লেস করতে পারবো আমরা। তার তখন আমরা এই লাইনটাকে কী লিখতে পারি, তাহলে এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেশন শুরু হলো আমাদের, যে কে কট ডেল্টা সমান -1/m প্লাস কে স্কোয়ার 0 থেকে ইনফিনিটি, তাহলে এটাও ভি নট, তাহলে ভি নট স্কোয়ার মাইনাস ইউ নট স্কোয়ার ডিআর। ঠিক আছে, মাইনাস ডিআর, বা কে কট ডেল্টা সমান -1/m প্লাস হাফ অফ কে স্কোয়ার ইন্টু আর ইফেক্টিভ লেখা হয়। তাহলে এখানে আর ইফেক্টিভ আসলে কত লিখছি আমরা, 0 থেকে ইনফিনিটি ভি নট স্কোয়ার মাইনাস ইউ নট স্কোয়ার ডিআর, সাথে থাকবে 2, এই যে এখানে একটা হাফ দিছি আমরা। তাহলে দেখো এখানে এই 2টা শুধু গুণ করা হয়, এভাবে লেখা হয়, শুধু এই আর ইফেক্টিভের মানটা আমাদের এই রেঞ্জের ভিতরে, নিউক্লিয়ার ফোর্সের রেঞ্জের ভিতরে রাখার জন্য করা হয়। তাহলে আমরা এটা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম আমরা, কি কে কট ডেল্টা সমান -1/a প্লাস হাফ কে স্কোয়ার আর ইফেক্টিভ, যেখানে আর ইফেক্টিভের মানটা কি আমাদের এটা পেলাম আমরা। তাহলে দেখো এই যে আর ইফেক্টিভ যে কোয়ান্টিটি আমরা পাইলাম, এটা হ্যাজ দ্য ডাইমেনশন অফ লেংথ, তার মানে এর ডাইমেনশনটা কার মতো, লেংথের মতো আমাদের। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য এনার্জি, এই কারণে এটাকে বলা হয় কি ইফেক্টিভ রেঞ্জ বলা হয়, নাম থেকে বোঝা যাচ্ছে এটাকে বলা হয় কি ইফেক্টিভ রেঞ্জ বলা হয়। আর এই ইফেক্টিভ রেঞ্জের সাহায্যে আমরা তখন এই স্ক্যাটারিং ক্রস সেকশনকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি সেটা আমি তোমাদের লিখে দিয়েছি আমি। তাহলে ইন টার্মস অফ ইফেক্টিভ রেঞ্জ, তাহলে সিগমা সমান কত করছি আমরা, 4π/k² ইন্টু 1/1 প্লাস কট স্কোয়ার ডেল্টা নট। এই মানগুলো যদি বসাও, এই কট স্কোয়ার ডেল্টা নটের মান যদি এখান থেকে এটা বসাও, এখানে এ আছে যা আছে কিছু ম্যাথমেটিক্স আছে এখানে, তোমরা এটা করে নিবা। কত পাবো আমরা, 4πa² ডিভাইড বাই a²k²। আমি সিম্পলি বলতেছি আবারও, এই কট ডেল্টার মানটা এখান থেকে শুধু নিয়ে আসবা। ঠিক আছে, কট ডেল্টার মানটা এখান থেকে আইনে যদি বসাই আমরা, তাহলে এই পুরো জিনিসটাই পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে 4πa² ডিভাইড বাই a²k² প্লাস 1 মাইনাস হাফ অফ m আর ইফেক্টিভ k² পাবো আমরা। ঠিক আছে, আর ইফেক্টিভ k² পাবো আমরা। তাহলে এখন দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পোটেনশিয়াল ইজ রিপ্রেজেন্টেড বাই
টু প্যারামিটার, সেটা আছে কি দি ইফেক্টিভ রেঞ্জ আছে আর কি আছে স্ক্যাটারিং লেংথ আছে, ঠিক আছে। কিন্তু এই ক্রস সেকশন কিন্তু আমাদের পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে না, এবং পটেনশিয়ালটা কোন ফর্মের আছে সেই ফর্মের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। সেটা গাউসিয়ান পটেনশিয়াল নাকি স্কোয়ারেল পটেনশিয়াল এটার উপর ডিপেন্ড করে না। এই জন্য এই ইফেক্টিভ রেঞ্জ থিওরিকে অনেক সময় বলা হয় ফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয় এটাকে, যে পটেনশিয়ালের ফর্ম কী ধরনের হবে তার উপর সে ডিপেন্ড করবে না। এটাকে আমরা আরেকটু ডিটেলস যদি আমরা লিখি, তোমাদেরকে আগের দিন আমি বলছিলাম যে কি এখানে একটা স্পিনের কথা চলে আসে, তাই না। স্পিনটাকে যদি ইনক্লুড না করা হয় তাহলে সেখানে এই স্ক্যাটারিং ক্রস সেকশনের সঠিক মান পাওয়া যায় না। কী কী ছিল, একটা ছিল সিঙ্গলেট স্টেট আর একটা ছিল আমাদের ট্রিপলেট স্টেট ছিল আমাদের। তাহলে এই সিঙ্গলেট স্টেট আর ট্রিপলেট স্টেটকে যদি আমরা কনসিডার করে যদি আমরা ইকুয়েশনটাকে লিখি, তা তখন লেখা যাবে সিগমা সমান 3/4 ইন্টু, তোমাদের মনে আছে 3/4 সিগমা টি, আর কী ছিল আমাদের 1/4 সিগমা এস ছিল আমাদের। তাহলে 4 পাই এ টি স্কোয়ার কে স্কোয়ার প্লাস 1 মাইনাস হাফ অফ এ টি আর টি স্কোয়ার কে স্কোয়ার প্লাস 1/4 ইন্টু 4 পাই এ এস স্কোয়ার ডিভাইড বাই এ এস স্কোয়ার কে স্কোয়ার 1 মাইনাস হাফ অফ এ এস আর এস কে স্কোয়ার হোল স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে। তার মানে এই সিঙ্গলেট স্টেট আর ট্রিপলেট স্টেটের মাধ্যমে যদি আমরা লিখি তার তখন আমরা স্ক্যাটারিং ক্রস সেকশনটাকে এইভাবে আমরা লিখতে পারবো আমরা। তাহলে এই ছিল আমাদের ইফেক্টিভ রেঞ্জ থিওরি অফ নিউটন প্রোটন স্ক্যাটারিং। এটাও একটা গুরুত্বপূর্ণ টপিকস, পরীক্ষায় প্রায় সময়ই এই কোয়েশনটা আসে, ঠিক আছে, যে নিউটন প্রোটন স্ক্যাটারিং ক্ষেত্রে ইফেক্টিভ রেঞ্জ থিওরিটা এক্সপ্লেন করার জন্য প্রায় সময় আসে। তো আজ তোমাদের এখানে আমি শেষ করছি, এর পরের দিন দেখা যাক আর আমাদের আরও কিছু টপিকস আছে এই স্ক্যাটারিং চ্যাপ্টারে, প্রোটন স্ক্যাটারিং, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে এনপি স্ক্যাটারিং আজকে আমরা এখানে শেষ করছি আমরা। তো সবাই ভালো থাকো, ওকে।